তো হাঁপিয়ে গেছি। জানি না বাচ্চারা এই রোদ্দুরে কি করে দৌড়দৌড়ি করে, ক্লান্ত হয় না? সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে, ক্লান্ত হবে কি করে? আচ্ছা, জিৎ এখনো কিছু খেয়েছে না খায়নি? আরে ওর খাওয়া দাওয়া করার সময় কোথায়? ও তো যখন 100 মিটার রেস জিতলো তখন জোর করে একটা স্যান্ডউইচ খাইয়ে দিয়েছে। তুমি নেবে? হ্যাঁ দাও। কত ভালো পারফর্ম করেছে না ও আজকে। আর ওই প্যাডেল রেসে এমন ভাবে দৌড়চ্ছিল যেন ওর পায়ে স্প্রিং লাগানো আছে। ওর বয়সী বাচ্চাদের মধ্যে ওকে কত লম্বা লাগছিল, কেউ বলতেই পারবে না যে ও 10 বছরের। আরে আমার ছেলে, স্পেশাল তো হবেই। বাহ 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 বাহ, ট্রফি জিতে এলে তোমার আর শয়তানি করলে আমার। আহা, আচ্ছা চলো ঠিক আছে, তোমারও ছেলে। এখনই চেঞ্জ করে আসছি। আচ্ছা শোনো, আবার কি? এক কাপ কফি দেবে? না, আমি আমি খুব ক্লান্ত। আগে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি যা বলবে কফি খাবার সব বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। রূপা! আনন্দ! রূপা কি হয়েছে? কি হয়েছে? সরুন। আপনারাই ফোন করেছিলেন? হ্যাঁ। লাশ কোথায়? বেডরুমে। আপনি দাঁড়ান। এর মৃত্যু গলায় দড়ি দিয়ে হয়েছে। এই টেবিলে দাঁড়িয়ে ছিল মনে হচ্ছে। আপনি প্লিজ বলবেন যে এটা কি করে হয়েছিল? অফিসার, আসলে কিছু জানি না। আসলে আমরা বাড়িতে ছিলামই না, আমার ছেলের স্কুলে গিয়েছিলাম, স্পোর্টস ডে ছিল। বাড়ি ফিরে এসে দেখলাম আমাদের বেডরুমের পাখায় ঝুলে রয়েছে। আপনি ওই মহিলাকে কি করে চেনেন? ওই মহিলা কে ছিল? আমরা ওকে চিনি না, আজ প্রথমবার দেখলাম ওকে। তার মানে আপনারা এর আগে ওকে কখনো দেখেননি? না, ও ঠিকই বলছে, এর আগে ওকে আমরা কখনো দেখিনি। আপনাদের কথা অনুযায়ী আপনারা বাড়ির বাইরে ছিলেন। যখন আপনারা বাড়িতে এলেন তখন বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আপনারা নিজেদের চাবি দিয়ে দরজাটাকে খুললেন আর বাড়ির ভিতরে এলেন, আর তারপর সোজা বেডরুমের দিকে গেলেন, যেটা এইটা, রাইট? বেডরুমের দরজা খুলে দেখলেন যে সামনে একটা লাশ ঝুলছে। স্ট্রেঞ্জ, এমন একজনের লাশ যে মানুষটাকে আপনারা কখনো দেখেননি, জানেন না, চেনেন না, সে আপনাদের বেডরুমে এসে ঘরের পাখার সঙ্গে ঝুলে রয়েছে। এটাই বলতে চেয়েছিলেন তো? অফিসার, মানছি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই বাস্তব। আপনি নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসেছিলেন, তালাটা ভাঙার কোনো চিহ্ন নেই। তাহলে ওই মহিলা ভেতরে কি করে এলেন? ওনার কাছে কি অন্য কোনো চাবি ছিল? চাবি? চাবি? একটু সরুন তো। কি খুঁজছেন? ওই আমাদের বাড়ির চাবি। আমরা বাইরে গেলেই এখানে একটা চাবি রেখে যেতাম কাজের মেয়ের জন্য। আপনাদের কাজের মেয়ে
আপনি কটার সময় এসেছিলেন? আমি তো আমার টাইমেই এসেছিলাম ম্যাডাম, ঠিক 2টোর সময়। আর কতক্ষণ ধরে রান্না করেছিলেন? আজ তো আমি রান্না করিনি, অনেকক্ষণ ধরে বেল বাজালাম, কেউ দরজাও খুললো না, আর চাবি না পেয়েই চলে গেলাম। স্যার, কি হয়েছে? এই চাবিটা পেয়েছি, আর এই চিঠিটাও। এই চাবিটা তো আমাদেরই। আমি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছি, কারণ আমি বাঁচতে চাই না। এই ঘটনার জন্য অন্য কাউকে দায়ী করা উচিত নয়। সুইসাইড নোট? আর কিছু ওখানে পেলে, মানে মোবাইল বা পার্স? না স্যার, আর কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে স্যার। এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড আপনি? হ্যাঁ স্যার। এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন? হ্যাঁ স্যার। কবে? আজ মোটামুটি 2টো নাগাদ এসেছিল। আর আমি জিজ্ঞাসা করেছিলাম কোন ফ্ল্যাটে যাবেন, তখন উনি গালাগালি দিয়ে বললেন নিজের কাজ করো। তখন অন্য একটা ফ্ল্যাট থেকে ফোন আসে যে জল আসছে না। আমি ওপরে চলে গেলাম। তারপর? স্যার তারপর কি হয়েছে আমি জানি না। সেই সুযোগেই ভিতরে ঢুকেছে। আপনি এটা বলুন যে আপনার ছেলে কোথায়? ওর বন্ধুর বাড়ি গেছে। স্পোর্টসের পর সোজা ওর বন্ধুর বাড়ি গেছে। এত কিছু হবার পর আমি ওকে বললাম ওখানেই থাকতে। বড় অদ্ভুত ব্যাপার। একটা মেয়ে অন্য একজনের ফ্ল্যাটে ঢুকে পড়ে আর আত্মহত্যা করে নেয়। এরকম কেউ কেন করবে? ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মহিলার বয়স 30 থেকে 32 বছরের মধ্যে। রক্তে অ্যালকোহলের মাত্রাও প্রচুর বেশি, মানে ওই মহিলা প্রচুর মদ খেয়েছিলেন। ওর মৃত্যু গলায় দড়ি দিয়ে হয়েছে। বডিতে কোনো চোটের দাগ নেই। এর থেকে একটা ব্যাপার পরিষ্কার, যে যদি ওর মৃত্যু গলায় দড়ি দেওয়ার জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ও দম বন্ধ হয়েছে। কেউ ওকে মারধর করেনি। আর হ্যাঁ, 5 থেকে 6 বছর আগে ওর সিজার হয়েছিল। মানে উনি অন্তত একবার না একবার মা অবশ্যই হয়েছেন। কি? মা হয়েছিল? তার মানে ওর স্বামীও রয়েছে? আচ্ছা, তুমি আবার এটা কি করে জানলে? ওয়েল, যদি মা হয়ে থাকে স্বামী তো থাকবেই। ওয়েল, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আর মা হওয়ার মানে এটা নয় যে তার বিয়েও হতে হবে। বাচ্চা যখন হয়েছে তাহলে কোথাও না কোথাও তার বাবাও আছে। আমি তো তাই বললাম। বাচ্চার বাবা, বর নয়। 36 ঘন্টা হয়ে গেছে যে ওই মহিলা নিখোঁজ, অথচ পুলিশের রেকর্ডেও কোনো মিসিং রিপোর্ট নেই ওই মহিলার। একটা নর্মাল পরিবারের 30 বছরের মহিলা মদের নেশায় বুঁদ হয়ে দুপুরবেলা রাস্তায় ঘুরে বেড়ায় না। অ্যাটলিস্ট 99% কেসে এটা হয় না। ইউর রাইট। কিন্তু এই আনন্দ আর রূপার সঙ্গে এর কি সম্পর্ক হতে পারে? আর ওদের বাড়িতে গিয়ে ও আত্মহত্যা কেন করলো? এই প্রশ্নের উত্তরই তো খুঁজে পাচ্ছি না। তাছাড়া আনন্দ আর রূপার বন্ধু, প্রতিবেশী, তারাও কেউ জানে না যে এই মহিলাটা কে আর কোথা থেকে এসেছিল। কারোর সঙ্গে শত্রুতা আছে দুজনের, সেটাও তো মনে হয় না। আর সোসাইটির লোকেদের মত অনুযায়ী এরা তো ঝগড়াও করতো না। হতেই পারে যে ওরা দুজনেই পাগল মহিলার পাগলামির শিকার হয়েছে। হয়তো। আমাদের এখন আনন্দ আর রূপা নয়, এই মহিলার উপরে ফোকাস করতে হবে। যতটা সম্ভব এর ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। কোথা থেকে এলো, কি করে এলো, কেন এলো। আর যদি আসে তো সোসাইটি অব্দি পৌঁছলো কি করে? ট্যাক্সি, অটো, কার? যদি গাড়ি করে আসে তাহলে গাড়ি এখনো ওখানেই থাকবে। রাইট, লেটস গো। দেখো, ওই গার্ডের সঙ্গে তুমি কথা বলো, কারণ ওই লোকটাকে আমার খুব অদ্ভুত লাগছে। অদ্ভুত নয়, ভয় পায়। কাকে? তোমাকে। সব মানুষই তো ভয় পায় তোমায়। দেখো, বেশি বাজে কথা বলো না, বুঝলে? একদিন এরকম হবে যে... কবে আসবে সেই দিনটা? দাঁড়াও, 406 মেয়েটা কিসে এসেছিল? কোনো গাড়ি, অটো, কোনো নাম্বার নোট করেছিলে তুমি? না স্যার, এটা তো জানি না, কিন্তু নেশায় বেসামাল হয়েছিল। হ্যাঁ, সেটা তুমি বলেছো আমাকে। আচ্ছা, এটা বলো, কোন দিক থেকে এসেছিল? এদিক থেকে, ওদিক থেকে, মনে আছে কিছু? হয়তো সাহেব এদিক থেকেই এসেছিল। আচ্ছা ঠিক আছে। কেউ তো দেখেছিল ওকে আসতে।
ওই মুচি? হ্যাঁ, হয়তো ও জানে কিছু। চলো। দাদা একটু দেখে বলো তো যে কোথাও দেখেছো কিনা। হ্যাঁ স্যার, দেখেছিলাম। দেখেছিলে? কোথায়? ও এই দিক থেকে এসেছিল আর ওই দিকে চলে গেছিল, ওই গেটের ভিতরে। মানে ও হেঁটে এসেছিল, হয়তো এখানেই কোথাও থাকে আশেপাশে। কোনো গাড়িতে নয় তো, হেঁটেই এসেছিল তো? হেঁটেই এসেছিল। মানে আশেপাশেই বাড়ি হবে কোথাও। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। দাদা হ্যাঁ বলুন। একটু দেখবেন, এনাকে দেখেছেন কোথাও? হ্যাঁ দেখেছি, প্রত্যেক দিনই একে দেখতে পাই। গত 4-5 সপ্তাহ ধরে ফ্ল্যাট নাম্বার 203-এ আছে। এই বিল্ডিং এ? হ্যাঁ। আর কি জানেন আপনি ওর ব্যাপারে? আরে বিল্ডিং এর সবাই খুব বিরক্ত ওর ওপর, সব সময় নেশায় বুঁদ হয়ে থাকে। মাঝে মাঝে রাতে ওর সঙ্গে কেউ দেখাও করতে আসে। ওর সাথে কে দেখা করতে আসে, চেনেন ওকে? না, কিছু হয়েছে? কিছু না, এই বিল্ডিং এ থাকতো না? হ্যাঁ। ওকে চলো। দরজা তো খোলা দেখছি। 203। ভদ্রলোক তো বললো এখানে কেউ থাকে না। তার মানে ভেতরে কেউ আছে। হ্যান্ডস আপ! আপনারা কারা? ক্রাইম ইউনিট। আপনি ভেতরে কি করছেন? এটা আমার বাড়ি। আপনার নাম কি? নিখিল। কিন্তু আমাদের ইনফরমেশন অনুযায়ী এখানে তো একজন মহিলা থাকতো, আর তাও একা। থাকতো নয়, এখনো এখানেই থাকে। রিনা, যে আমার খুব ভালো বন্ধু। আমি ওর সাথে দেখা করতে এসেছি যে ও কেমন আছে। লাস্ট 2-3 দিন ধরে আমি ওকে ফোন করে চলেছি, কিন্তু ও ফোন তুলছে না। আমি ভাবলাম যে কোনো সমস্যায় পড়েনি তো, এই জন্যই আমি এলাম। আর দেখলাম যে ও... এই কি সে? হ্যাঁ। কি হয়েছে রিনার? আত্মহত্যা করেছে ও, গলায় দড়ি দিয়ে। ও নো। তাহলে ও ওটাই করলো? মানে ও আগেও 3-4 বার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু সেটা অনেক আগের কথা, মোটামুটি 10-12 বছর আগের কথা। কিন্তু তারপর তো ও ঠিক হয়ে গিয়েছিল। ওর অতীতের ব্যাপারে আপনি যা কিছু জানেন প্লিজ আমাদেরকে বলুন। 15 বছর আগের কথা। ও একজন মডেল ছিল আর আমি একজন ফটোগ্রাফার। 15 বছর আগে ও মডেলিং শুরু করেছিল আর অনেক নামও করেছিল, কিন্তু আস্তে আস্তে ও মদ খাওয়া শুরু করেছিল। ও এত মদ খেতে শুরু করেছিল যে লোকেরা ওকে ওর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তারপর হঠাৎ একদিন ও কোথায় চলে গেল কিছু জানতে পারলাম না। কয়েকজনের কাছে জানলাম যে ও প্রেগনেন্ট ছিল। এটা কতদিন আগের কথা আপনি বলতে পারবেন? মনে হয় সেপ্টেম্বর 2000 অথবা ডিসেম্বর। তারপরও কবে ফিরে আসে? হঠাৎ 2 মাস পর ওর ফোন আসে। ও বলে যে ও মুম্বাইতে আছে আর ভাড়ায় ওর একটা ফ্ল্যাট দরকার। যখন ও আমার সাথে দেখা করতে এলো, ওর অবস্থা খুব খারাপ ছিল, ওকে অসুস্থ লাগছিল। আমি ওকে বললাম যে আমার পরিবারে আমার স্ত্রী পুত্রের সাথে থাকতে, কিন্তু ও সরাসরি মানা করে দিল। তারপর? আসলে ও একলাই থাকতে চাইছিল। ও জানতো যে এই ফ্ল্যাটটা খালি পড়ে আছে, আর আমারও কোনো অসুবিধা ছিল না। অল্প কয়েকদিনের ব্যাপার ছিল। লাস্ট 1.5 মাস ধরে ও এখানেই ছিল। ফ্ল্যাটের ভাড়া দেওয়ার মতো ওর কাছে কোনো পয়সা ছিল না।
ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না। এই খেলনাগুলো আপনার? না, আমার নয়। তার মানে এই খেলনাগুলো রিনার? আচ্ছা, ওর কি কোনো বাচ্চা ছিল? এই গুজবটা আমিও শুনেছিলাম, কিন্তু ও বাচ্চার কথা কখনো বলেনি। ও সবসময় বলতো যে ও একদম একা। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু সবসময় ও একই উত্তর দিয়েছে, যে আমার কেউ নেই। আমি এটাও ওকে জিজ্ঞাসা করেছি যে এত বছর ও কোথায় ছিল, কিন্তু ও কোনো স্যাটিসফ্যাক্টরি জবাব দেয়নি। এখানে এসে তো কিছুই জানতে পারলাম না যে ও এত বছর বাদে ফিরে কেন এলো, আর আত্মহত্যাই বা কেন করলো। আজ থেকে 15 বছর আগে রিনা একজন প্রতিষ্ঠিত মডেল ছিল। এরপরও মদে আসক্ত হয়ে যায় আর প্রেগনেন্ট হয়ে পড়ে। তারপর 10 বছর আগে শহর থেকে উধাও হয়ে যায়। আর কি জানি আমরা রিনার বিষয়ে? স্যার, ও এর আগেও সুইসাইডের চেষ্টা করেছে। আর একবার নয়, 3 বার, রাইট? ইয়েস স্যার, নিখিল তো তাই বলেছেন। আর 3 বারের একবারও সফল হয়নি। আই মিন, ও মারা যায়নি। আর 10 বছর বাদে যখন ও শহরে ফিরে আসে, তখন ও মদে পুরোপুরি আসক্ত। সবসময় কারো না কারোর সাথে ঝগড়া করত। এই পৃথিবীটাকে ও ঘৃণা করত। আর এই রকম লোক সবসময় মনে করে যে ওর সমস্ত অশান্তির মূলে রয়েছে অন্য কেউ। এদের মনে এত ঘৃণা, এত রাগ জন্মে যায় যে কখনো কখনো এরা মানসিক ভারসাম্যই হারিয়ে ফেলে। আর হয়তো সেজন্যই ও আত্মহত্যা করেছিল। কিন্তু স্যার, একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। একজন অপরিচিত মানুষের বাড়িতে গিয়ে আত্মহত্যা কেন করলো? প্রশ্ন তো অনেক আছে রাজ। যে মেয়েটির কাছে বাড়ি ভাড়া দেবার পয়সা নেই, সে একা কেন থাকতে চাইবে? বিশেষ করে ওর বন্ধু যখন বলল ও তার সাথে থাকতে পারে। স্যার, হয়তো ও এই কারণে নিখিলের বাড়িতে খেত না, কারণ ওনার বাড়িতে বাচ্চা আর বউ ছিল। তাহলে তোমার কাছে আর একটা প্রশ্ন বাড়লো কায়া। যে মহিলার কাছে তার বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই, তার কাছে মদ খাওয়ার টাকা এলো কোথা থেকে? কেউ কি রোজ ওকে মদ এনে দিত বা মদ খাবার পয়সা দিয়ে যেত, যাতে ও দিন রাত মদে চুর হয়ে থাকে? হয়তো ওর কোনো বন্ধু? না, এ বন্ধু হতে পারে না। বন্ধু হলে সে ওকে এত মদ খেতে দিত না, আর ওর জন্যে মদ এনেও দিত না। এটা এমন কেউ যে বুঝে শুনে কাজটা করেছিল, মদ দিয়ে ওর মুখটা বন্ধ রেখেছিল। তার মানে স্যার? আমি বলতে চাইছি রিনা সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। স্যার, কিন্তু আমরা তো ওর লেখা চিঠি পেয়েছি, সুইসাইড নোট। সুইসাইড নোট? আমাদের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যেটা প্রমাণ করতে পারে যে ওই সুইসাইড নোট রিনাই লিখেছিল? কোনো হ্যান্ডরাইটিং স্যাম্পল যেটা ম্যাচ করে যাচ্ছে? না। আর কেউ পাখা থেকে নিজে ঝুলে পড়লে বা কেউ তাকে ঝুলিয়ে দিলে চিহ্নটা কিন্তু একই হয়। এটাও হতে পারে যে মদেও এতটাই চুর হয়েছিল ও বুঝতেই পারেনি যে ওকে কেউ পাখায় ঝুলিয়ে দিচ্ছে। আর সব থেকে বড় পয়েন্ট, একজন মহিলা মদের নেশায় একটা বিল্ডিংয়ে আসে, ওখানকার ওয়াচম্যানের সাথে ঝগড়া করে এবং তারপর একজন অপরিচিত লোকের বাড়িতে গিয়ে সুইসাইড করে। এটা তোমাদের কাছে অস্বাভাবিক লাগছে না? ওই মহিলা কি করে জানবে যে কোন বাড়িতে গিয়ে সুইসাইড করব? আর ওই বাড়ির চাবি কোথায় থাকে ও জানবে কি করে? অদ্ভুত তো ঠিকই স্যার, কারণ ও আত্মহত্যাটা নিজের মানে নিখিলের ঘরে করতে পারতো। যে লোকটা রাতে আসা যাওয়া করতো তার ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার, ও অনেক রাত করে আসতো, তাই ওকে কেউ দেখেনি। এটা সেই লোক যে রিনার প্রয়োজনগুলো মেটাচ্ছিল, ওর মুখটা বন্ধ রাখার জন্যে। আর শেষ পর্যন্ত রিনা যখন চুপ থাকতে চাইল না, ও রিনাকে খুন করে দিল। খোঁজ করো এই রিনা আনন্দকে চিনত কি করে? আনন্দের ফ্ল্যাটের চাবিটা কোথায় থাকে রিনা জানলো কি করে? স্যার, আনন্দ আর রূপা এই মেয়েটাকে কোনোভাবেই চিনতো না। আর আমরা সোসাইটিতেও খোঁজ নিয়েছি। আনন্দ খুব ভালো আর অনেস্ট মানুষ। আর ওর স্ত্রী? স্যার, ওরা দুজনেই খুব ভালো মানুষ। আর এই কেসে যেটা চোখে পড়ছে না সেটাই সবচাইতে বড় সূত্র।
একজন মহিলা আত্মহত্যা করার জন্য অনেক রাস্তা নিতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু এখানে এই কেসে একটা খারাপ মহিলা ভালো লোকেদের বাড়িতে সুইসাইড করতে যাবে কেন? কোনো তো কারণ আছে যেটা আমাদের কারো চোখে পড়ছে না। আমার মতে বলে তোমরা ওদের পিছু নাও, কিছু তো সূত্র পাবেই। দুদিন ধরে ওদের দুজনকে ফলো করছি, আর আর কিচ্ছু পেলাম না। কখনো কখনো সুরিয়াসেরও ভুল করতে পারেন, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন তো করতেই হবে, না হলে। হ্যালো, অফিসার কায়া হিয়ার। কি আপনি শিওর যে এটা ওই অ্যাড্রেস? আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো? ওই সোসাইটিরই পাশের বিল্ডিং এ আরেকটা খুন হয়েছে, চলো। দেখুন মিস্টার আবির, উই আর রিয়েলি সরি ফর ইউর লস, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে আপনি এটা কখন আর কিভাবে জানতে পারলেন? আমি প্রায় 3টের সময় অফিস থেকে বাড়ি ফিরি। বেল বাজালাম, দরজা খুলল না। আমি আমার চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসি, আর ভেতরে এসেই দেখলাম রেনু এইভাবে। আজ কি কখনো ওনার সঙ্গে একবারও কথা হয়েছে? প্রায় 1টার সময় ওর ফোন এসেছিল। আমি বললাম যে আমি অফিস থেকে এক্ষুনি বেরোচ্ছি। তারপরে ওকে অফিসের কিছু কথা বললাম, তখন ও ঠিকই ছিল। নিজেই বিষ খাওয়ার কি কোনো কারণ ছিল ওনার? না, একদমই না। খুব সুখে ছিলাম আমরা, ছুটিতে বাইরে যাওয়ার প্ল্যানও করছিলাম। সমস্ত বুকিং রেনু নিজে করছিল। তাহলে ও কেন? না, ও বিষ খেতে পারে না। যদি এটা আত্মহত্যা না হয় তাহলে এটা খুন। মিস্টার আবির, প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে আপনি 1টা থেকে 3টের মধ্যে কোথায় ছিলেন, কখন ছিলেন, আর কার সঙ্গে ছিলেন? আপনি কি বলতে চাইছেন? যে আমি আমার স্ত্রীকেই খুনি যে কেউ হতে পারে, সেটা যে আপনি নন তার প্রমাণ চাই আমাদের। দেখুন, আমি 1টার সময় অফিস থেকে বেরোনোর আগে কার্ড পাঞ্চ করেছিলাম। আমার অফিস থেকে বাড়িতে আসতে 1.5 ঘন্টা লাগে, আর আমি 2জন লোকের সঙ্গে ট্যাক্সি করে বাড়ি ফিরি। ওরা 3টের সময় আমাকে এখানে নামিয়ে দিয়েছিল। আপনারা চাইলে ওদের দুজনকে জিজ্ঞেস করতে পারেন। আপনার বাড়িতে আর কে কে আছে? আমার 10 বছরের ছেলে আর 13 বছরের মেয়ে। তারা এখন কোথায়? প্রতিবেশীর বাড়িতে, কারণ 4টের সময় ওরা টিউশন থেকে বাড়ি ফেরে। আমি যখন রেনুর এরকম অবস্থা দেখি, তখন আমি ওদের বাড়িতে আসতে না করে দিয়েছি। ওরা তো এটা জানেও না যে ওদের মা। তো আর কেউ থাকে না বাড়িতে? আপনি আর 2জন বাচ্চা? আগে না। কেন? দেখুন, যেই এটা করে থাকুক সে আপনার স্ত্রীকে চিনত। 2টো কফি মাগ রয়েছে, একটা পুরো খাওয়া আর একটা পুরোটাই ভর্তি। রেনু সবসময় এই কাপেই কফি খেত, এই কাপেই। তাহলে একটা ব্যাপার পরিষ্কার, ওই সেকেন্ড কাপটা যার জন্য বানানো হয়েছিল সেই খুনি। কিন্তু কেউ রেনুকে কেন খুন করতে চাইবে? কেন? দেখুন,
আপনার বন্ধু আর আত্মীয়দের লিস্ট চাই, বা যারা এখানে যাতায়াত করেন। খুন 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 স্যার খুন। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখে নিয়েছি। স্যার আরো একটা খুন হয়েছে, লাশ লিফটে রয়েছে। কি? হ্যাঁ, কোথায় লিফট? এদিকে স্যার, এদিকে। এইদিকে? হ্যাঁ। শুনুন 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 আপনারা। সরুন। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। কোনো লাভ নেই, মারা গেছে। হোয়াট? মানে তখনই মারা গেছে যখন আমরা রেনুর বাড়িতে ছিলাম। ওর খুন হয়েছে, গিয়ে চেক করো যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। কাম অন কুইক। আপনারা কেউ চেনেন একে? হ্যাঁ স্যার, আমরা সবাই চিনি একে। ইনি 10 তলায় থাকতেন। ওনার নাম সাথী। এর বাড়িতে কে কে আছে? ওনার মা আর 10 বছরের বাচ্চা। প্রথমে কে দেখেছিলেন এই লাশটাকে? আমি দেখেছি ম্যাডাম। আমি যখন এখানে এলাম লিফট তখন ওপরে যাচ্ছিল 10 তলায়। সেই সময় তো লিফট খালি ছিল। তারপরে দেখলাম লিফটটা যখন নিচে এলো ওর ভেতরে লাশ রয়েছে। 10 তলায়? হ্যাঁ। 10th ফ্লোর। আনন্দ আদিত্য, কাম অন ফলো মি। ওখানে কিছু পাওয়া যেতে পারে। আদিত্য, আনন্দ, চেক করো। এখানে নিশ্চয়ই খুনির ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে। ও লাশ এখান থেকেই ঢুকিয়েছিল। রাজ, চলো গিয়ে দেখি। হ্যাঁ বলুন। আমরা ক্রাইম ইউনিট। আপনি এখানে চেঁচামেচি শব্দ পেয়েছিলেন? না তো। কোনো ঝগড়া বা কিছু? কিছু শুনিনি তো। কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, এখানে একজনের খুন হয়ে গেছে। কি বলছেন? কার? কে খুন হয়েছে? সাথীর। মাই গড, সাথী! আপনি ভিতরে থাকুন না, দরজাটা বন্ধ করে রাজ, রাখুন। রাজ ওই দেখো, ছাদের দরজা খোলা, মানে খুনি ওখান থেকেই পালিয়েছে। এখানকার প্রত্যেকটা ছাদ কানেক্টেড, মানে খুনি পালিয়ে গেছে, হাত থেকে বেরিয়ে গেছে ও। Damn it. কে হতে পারে খুনি? কি মনে হয় তোমাদের? ওই হাউজিং কমপ্লেক্সে কেউ হতে পারে স্যার, বা হতে পারে কেউ বাইরে থেকে এসেছে। ওই বিল্ডিং এর সমস্ত ছাদ কানেক্টেড। কায়া, একজন সাধারণ মানুষ আর একজন ডিটেকটিভের মধ্যে তফাৎ কি জানো? শুধু একটাই তফাৎ হয়, একজন ডিটেকটিভের দেখার আর ভাবার দৃষ্টিভঙ্গিটাই আলাদা হয়। তুমি সাধারণ মানুষের মতো ভাবছো। এটা ভেবো না যে কে খুনি হতে পারে, বরং এটা ভাবো যে কে খুনি নয়। যে কজন এই বিষয়টা জানতো যে ওই বিল্ডিংয়ের ছাদটা খোলা থাকে, তারা খুনি হতে পারে না। খুনি ওই বিল্ডিংয়েরই কেউ, এমন কেউ যে ওই বিল্ডিংয়েই থাকে। স্যার, তাও প্রচুর লোক থাকবেন। 12টা বিল্ডিং আছে, 12টা বিল্ডিংয়ে 10টা করে ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, মানে 480টা ফ্ল্যাট। আর স্যার, প্রত্যেকটা ফ্ল্যাটে 2-3 জন লোক। আর যদি আমরা প্রত্যেককে এক এক করে জিজ্ঞেস করি তো তাহলে খুনি সুযোগ পেয়ে যাবে আরো একটা খুন করার, আর তোমাদের কাছে নষ্ট করার মতো সময় নেই, আর আমারও কাছে নষ্ট করার মতো এনার্জি নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কি বলেছি আমি তোমাদের দুজনকে? ডিটেকটিভের মতো করে ভাবতে হবে। 1500 লোক ওই বিল্ডিং এ থাকে, 1500 লোকের মধ্যে যে কেউ খুনি হতে পারে। 1500 সন্দেহের তালিকায়? ভুলে যাও ওই 2000 লোককে।
ভাবো তাদের কথা যাদের খুন হয়েছে। শিকারী খুনিকে খুঁজে দেবে। স্যার, আমরা অনেক জিজ্ঞেস করেছি কিন্তু কিচ্ছু জানতে পারিনি। দুজন মহিলা খুব সাধারণ আর ঘরোয়া ছিল। একজন হাউসওয়াইফ ছিল, আরেকজন কাজ করতো আর নিজের মায়ের খেয়াল রাখতো। এদের নিজেদের মধ্যে কোনো যোগ ছিল না, শুধু একটাই যে ওরা দুজন একই বিল্ডিংয়ে থাকতো আর হয়তো একই বয়সের ছিল। তুমি দ্বিতীয় আর তৃতীয় খুনের কথাটাই কেন ভাবছো? রেনু আর সাথী, প্রথম খুনটা ভুলে গেলে? রিনাকেও তো খুন করা হয়েছে, ও তো ওই বিল্ডিংয়ে থাকতো না। এই জন্যই স্যার যে তিনজনের মধ্যে যোগ থাকা অসম্ভব স্যার। না, এই তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। শুরুটা হয়েছিল রিনাকে দিয়ে, তারপর রেনু। রেনুর খুনটা খুব বুঝে শুনে করা হয়েছে, আর তারপর সাথী। ওকে মারা হয়েছে তাড়াহুড়ো করে, কোনো ভাবনা চিন্তা না করে। হয়তো এই কারণে যে খুনি জানতো যে তোমরা দুজন ওই বিল্ডিংয়ে রয়েছ, তাড়াহুড়ো করে ওকে মারা হয়েছে। কিন্তু খুনিরা তো তাড়াহুড়ো কিসের ছিল? নিজেকে বাঁচানোর জন্যে? নাকি ও খুনির ব্যাপারে এমন কিছু জানতো যার ফলে খুনি ধরা পড়ে যেতে পারত? ওকে খুনিকে রেনুর ঘর থেকে বেরোতে দেখেছিল, তাই ওকে মারাটা জরুরি ছিল। কিন্তু স্যার, প্রশ্নটা হলো যে ও রেনুকে মারলো কেন? এটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, তাহলে রেনু কি রিনার খুনের ব্যাপারে জানতো? হ্যাঁ স্যার, এটাই হতে পারে। তিনটে খুন হয়তো এইভাবেই যুক্ত হয়েছে। তার মানে এটাই হলো যে রেনু আর রিনার মধ্যে কোথাও না কোথাও যোগ আছে, কিছু তো সম্পর্ক আছে দুজনের মধ্যে। এমন কিছু আছে যা ওদের জুড়ে রেখেছে। স্যার, দুজনেরই বয়স 33 থেকে 34-এর মধ্যে হবে, এছাড়া আর কিছু নেই। দুজনেরই বছর দশেকের বাচ্চা। হ্যাঁ স্যার, রিনা প্রায় 10 বছর আগে প্রেগনেন্ট হয়েছিল। আর ওর যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তাহলে সেও 10 বছর বয়সী হবে। কিছু খুনের জন্য তিনটে খুনকে ভুলে যাও। রিনার বাড়িতে যাও, মনে করার চেষ্টা করো ওর বাড়িতে গিয়ে তোমরা কি কি দেখেছিলে। সবকিছু মনে করার চেষ্টা করো, কি কি দেখেছিলে তোমরা ওখানে। স্যার, ভিতরে পৌঁছে দেখলাম মদের 2টো বোতল পড়ে এসব রয়েছে। জিনিস ওখানে থাকাটাই তো স্বাভাবিক। এমন করে জিনিস যেটা আলাদা, যেটার বাকির সঙ্গে কোনো মিল নেই। মনে করার চেষ্টা করো কি কি দেখেছিলে তোমরা ওখানে। হ্যাঁ স্যার, বিছানায় কয়েকটা নতুন খেলনা ছিল যেগুলো নিখিল বলেছিল ও আনেনি। এটাই এটাই সেই সূত্র যেটা আমরা খুঁজছি। রিনার কোনো বাচ্চা থাকার কথা যা ওর কাছে ছিল না, তাই 10 বছর বাদে ওকে দেখতেই এখানে এসেছিল, নিজের ছেলে বা নিজের মেয়ের সাথে দেখা করতে। আর সেটা নিখিলের বাড়ির আশেপাশে কোথাও, আর তাই সে ওখানেই বাড়ি নিয়েছিল। ও নিজের বাচ্চার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তাই খেলনাও কিনেছিল। কিন্তু মায়ের থেকে দূরে বাচ্চা কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে? স্যার, হস্টেল, বোর্ডিং স্কুল বা বা এটাও হতে পারে যে ওর কোনো আত্মীয়র বাড়িতে আছে। না স্যার, কিন্তু ওই বাড়িটার কাছে কোনো বোর্ডিং স্কুল বা হস্টেলও নেই, আর আত্মীয়দেরও কোনো খোঁজ নেই। অনাথ আশ্রম? অনাথ আশ্রম? রিনার বাড়ির পিছনে একটা অনাথ আশ্রম রয়েছে। ইউ রাইট স্যার। ওখানে যাও, ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। আমার মনে হয় ওখান থেকেই তোমরা খুনির সন্ধান পেয়ে যাবে। ভালো করে দেখুন। হ্যাঁ, আমি একে চিনি। চেনেন? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ও সুইসাইড করেছে 2 দিন আগে। কিন্তু আপনি ওকে কতদিন ধরে চেনেন? কিছুদিন আগে এখানে এসেছিল। কেন এসেছিল এখানে? কোনো একটা বাচ্চার ব্যাপারে জানবার জন্য। অদ্ভুত একটা ব্যবহার করছিল, আর নেশাও করেছিল। বারবার একই কথা জিজ্ঞাসা করছিল। 10 বছর আগে যে বাচ্চাটাকে দত্তক নেওয়া হয়েছিল সে ফাইলটাও দেখতে চাইছিল। আমি না করে দিয়েছিলাম, কারণ এটা আমাদের নিয়মের বাইরে। আর এই নিয়েই সেদিন ওর সাথে আমার ঝগড়া হয়েছে। দেখুন, আপনাকে আমাদের ওই ফাইলটা দেখাতে হবে। ওটা আমাদের তদন্তের জন্য বেশ জরুরি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। 1 মিনিট, ফাইলটা নিয়ে আসছি। কি কি?
মাঝে মধ্যে হাসতেও তো পারো। হ্যাঁ এইভাবেই ভীষণ ভালো লাগে। খুনের তদন্তের মাঝেও তোমার ফ্লার্ট করতে ইচ্ছে করছে? আমি সবসময় কনস্ট্রাকটিভ কিছু করতে থাকা উচিত। Yeah, আমি right. টাইম ওয়েস্ট করি না। ও মাই গড, কি হলো? ফাইল এখানে নেই। এখানে নেই মানে? জানি না, ফাইলটা দেখছি নেই। ওই মহিলা নিয়ে যাননি তো? না না, ওই মহিলা একদম আমার চোখের সামনে ছিল। ওর কোনো সুযোগ ছিল না ফাইল সরাবার। আপনি কি শিওর যে ওই ফাইলটাই পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমরা ফাইল সবসময় ডেট অনুযায়ী রাখি। আর ওই বাচ্চাটাকে 10 বছর আগে এখানে আনা হয়েছিল। আপনি বলতে পারবেন ওই বাচ্চাটাকে কে দত্তক নিয়েছিল? দেখুন, রেকর্ড না দেখে বলা তো ভীষণ মুশকিল, কারণ বাচ্চাটাকে 10 বছর আগে দত্তক নেওয়া হয়েছিল। থ্যাংক ইউ। এটা কাকতালীয় হতে পারে না, নিশ্চয়ই কেউ ওই ফাইলটা চুরি করেছে। হ্যাঁ, আর আমি জানি যে ওই ফাইল থেকে আমরা কোনো বিশেষ তথ্য খুঁজে পাবো। এবার কি করব? এখন যদি কোথাও থেকে একটা ক্লু পেয়ে যাই তো। আঙ্কেল বলটা দাও, আঙ্কেল বলটা দাও। আমার এটাই মনে হচ্ছে যে কি হলো। এই গার্ডটাকে আমি কোথাও একটা দেখেছি, কোথাও একটা তো দেখেছি। হ্যাঁ, যখন আমি আনন্দকে ফলো করছিলাম, আনন্দের সঙ্গে রাস্তায় কথা বলছিল, ওখানেই দেখেছি। ওই গার্ড। হ্যাঁ স্যার। এদিকে এসো। কি নাম তোমার? আগে চান্দু স্যার। এই মহিলাকে চেনো? না না স্যার। চেনো না? না স্যার। দেখো চান্দু, ভেবে চিন্তে জবাব দাও, না হলে থানায় নিয়ে গিয়ে এত ডান্ডা মারবো যে সারা জীবনের জন্য সবকিছু তুমি ভুলে যাবে। স্যার বলো বলো। হ্যাঁ আমি জানি স্যার। স্যার ও 7-10 দিন আগে এসেছিল স্যার, কিছু জানতে। আর স্যার ওকে বারণ করে দিয়েছিল। তারপর তারপর আমার কাছে এসেছিল স্যার। ও আমাকে কিছু টাকা দিয়েছিল। আর স্যার আমি তুমি কি করেছো? স্যার টাকার লোভে আমি কি বল। আমি তুমি অফিস থেকে ফাইল চুরি করে ওকে দিয়েছিলে, তাই না? না ম্যাডাম, ও আমার কাছে কিছু নাম ঠিকানা চেয়েছিল, আমি ফাইল থেকে বার করে দিয়ে দিয়েছি। ব্যাস। মিথ্যা মিথ্যা বলছিস? না না স্যার, ফাইলটা কোথায় না, রেখেছিস বল। না বল। স্যার, না স্যার। স্যার ও কাকে দিয়েছিস বল। স্যার আমি ওকে ওকে স্যার। ওকে কাকে? ওকে কাকে? আনন্দকে? আনন্দকে দিয়েছিস ফাইলটা? স্যার স্যার ও আমাকে স্যার অনেক টাকা দিয়েছিল স্যার। কি করব বলুন স্যার, গরিব মানুষ আমি, টাকার লোভে আমি এসব। মানে শুরু স্যার, থেকেই আমাদেরকে মিথ্যে বলে এসেছে। ওরই নাকি আগে থেকেই চিনতো। রাইট। চল আয়। স্যার, অনেক কথা বলার আছে স্যার তোর আমাকে সঙ্গে। ক্ষমা করে চল, দিন স্যার। চল, চল, আমাকে চল। দরজা খুলুন, দরজা খুলুন আনন্দবাবু, সরুন, দরজা সরুন, খুলুন, সরুন, দরজা কি খুলুন। হয়েছে? আনন্দবাবু দরজাই খুলছেন না। পিছনে সরুন, পিছনে সরুন। আনন্দকে বাঁচান, ও নিজেকে গুলি করতে ঠিক আছে, চাইছে। Please আপনার ওকে এদিকে আসুন। বাঁচান। কেউ ভিতরে আসবে না। দাঁড়াও আনন্দ। সামনে এসো না, সামনে এসো না। সামনে এলে কিন্তু আমি নিজেকে গুলি করে দেবো। ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমার কিচ্ছু হবে না। বন্দুক নিচে করো, আমরা এখন তোমার সঙ্গে কিছু কথা বলবো। নিচে। না, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি 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 কিন্তু বলে দিচ্ছি, বলে দিচ্ছি। সামনে এসো না, আমি নিজেকে গুলি করে দেবো। নিজেকে গুলি মেরে কি হবে? তোমার ছেলের তোমাকে দরকার, তোমার বউয়ের তোমাকে দরকার, আর জীবনের চেয়ে বেশি কিচ্ছু হয় না। বন্দুক নিচে করো। না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি খুব খারাপ কাজ করেছি, আমাকে মরতে দাও। আমি খুব খারাপ কাজ করেছি। কেন? তিনজন নিরীহ মহিলাকে কেন মারলি তুই বল? কেননা আমি ওর বাবা, নিজের ছেলের জন্য করেছি এটা। যে কোনো বাবা এটাই করবে। না আনন্দ, কোনো সাধারণ মানুষ কারোর খুন এভাবে করে না। আমার থেকে আমার ছেলেকে আলাদা করতে চেয়েছিল, কি করতাম আমি? ওর মা ছিল। না,
ও শুধু ওকে জন্ম দিয়েছিল, ওর বাবা মা শুধু আমরা। যখন ও 3 মাসের ছিল আমরা ওকে দত্তক নিয়েছিলাম। তাহলে এই দাবি কি করে করতে পারে? ও আমাদের সন্তান, আমাদের। ওকে মারলে কেন? কি করব আমি? ও যাতে আমার বাচ্চাকে কেড়ে না নেয়, এই জন্য 1 মাস ধরে টাকা দিয়ে গিয়েছি। ও যা চাইতো আমি সব দিয়ে দিতাম। আমি ওকে বলেছিলাম ওর সব খরচ আমি বহন করব। অনেক করে ওকে বুঝিয়েছিলাম, শুনলো না। ও আমাদের একটা কথাও শুনলো না। স্পোর্টস ডেতে ও আমাকে একটা ফোন করেছিল, আর ও আমাকে হুমকি দিল যে ও সবাইকে বলে দেবে জিত ওর ছেলে। আমি ওকে চাবির কথা বলেছিলাম, আর ওকে বলেছিলাম ফ্ল্যাটের ভেতর চলে আসতে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম। ওয়াচম্যানের চোখ এড়িয়ে আমি ফ্ল্যাটের মধ্যে ঢুকলাম। আমি দেখলাম ও নেশা করেছিল। ওকে আরো বেশি করে মদ খাওয়ালাম যাতে ও বেহুশ হয়ে যায়। তারপরে আমি ওকে দিয়ে চিঠিটা লিখিয়েছিলাম, আর ওকে পাকা থেকে। আর রেনু, ওকে কেন মারলে? ওর সঙ্গে তোমার কিসের শত্রুতা? কিছু না, স্পোর্টসের দিন ও আমাকে ওখান থেকে বেরোতে দেখে ফেলেছিল। আর রিনার লাশ পাওয়ার পর ও আমাকে ফোন করেছিল। ও আমার সঙ্গে কোনো কথা বলতে চায়। আর তারপর তুমি হাতে গ্লাভস পরে ওর বাড়িতে বিষ নিয়ে চলে গেলে। সেজন্যই তোমার আঙুলের ছাপ পাওয়া যায়নি। আর সাথীকে তুমি এই জন্যই মেরেছিলে কারণ ও তোমাকে রেনুর বাড়ি থেকে বেরোতে দেখেছিল। একটা খুনকে লুকোনোর জন্য আরো 2টো খুন করলে তুমি। সেটাও ভীষণ পরিষ্কারভাবে। দুদিনেই ভালো খুনি হয়ে উঠেছো তুমি। না, আমি খুনি নই। আমি যা কিছু করেছি আমার ছেলের জন্য করেছি, আমার ছেলের জন্য। নিজের ছেলের জন্য? কি জবাব দেবে তুমি ওই ছোট্ট বাচ্চাটাকে, যাদের থেকে তুমি ওদের মাকেই কেড়ে নিয়েছো? এবার ওদের সারা জীবন মা ছাড়া বাঁচতে হবে, যেমন তোমার ছেলেকে এখন নিজের বাবাকে ছাড়া বাঁচতে হবে। হ্যালো স্যার, খুনি ধরা পড়েছে।